প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব অতিবৃষ্টিতে ডেঙ্গুর ঝুঁকি নির্মূল। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জ এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, বাদল দিনের কদম ফুলের সাথে ডেঙ্গু জ্বর যেন মৃত্যু ফাঁদ পেতে বসতে না পারে, তার জন্য পরিচ্ছন্নতাই হোক প্রতিরোধ। আকাশ ভেঙে নামে বৃষ্টি, পানি জমে, সেখানে ডিম পাড়ে এডিস মশা। অলস মন বলে কাল পরিষ্কার করব, কিন্তু ডেঙ্গু বলে আজ রোগ শরীরে ধরব। আমাদেরই অবহেলায় পড়ে থাকা টব, ডাবের খোসা, ঘরের জমা পানি কিংবা ছাদের কোনায় জমে থাকা জলধারা দেখলেই আজই সরান। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আর শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনে নিই বিভিন্ন মানুষের মতামত বা ভক্স পপ, আর এটি ধারণ করেছেন সিদরাতুল মুনতাহা সোহা। প্রিয় শ্রোতা, আপনার ঘরে বা আশেপাশে জমে থাকা পানিতে ডানা মেলছে না তো এডিস মশা? ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ নয়, সামাজিক বিপদ সংকেত। এডিস মশা যে পানিতে ডিম পাড়ে তা পরিষ্কার করা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, বরং সামাজিক উদ্যোগ নিতে হবে। এই নীরব আততায়ীকে রুখতে হলে কক্সবাজারের পরিস্থিতি কেমন তা নিয়ে এখন শুনব কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ, গল্প যা উঠে এসেছে সরাসরি তাদের কণ্ঠে। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি সিদরাতুল মুনতাহা সোহা এসেছি কক্সবাজারের সদর উপজেলা। আমার নাম মোহাম্মদ রফিক, আমি রিক্সা চালক কক্সবাজারে 9 নম্বর ওয়ার্ডে। তো আমি তো মনে করুন গ্যারেজের মধ্যে গাড়ি চালাই, তো গ্যারেজের মধ্যে যারা মানে কি অপরিষ্কার জিনিস রাখে, তো এই টায়ার টুয়ার যেগুলো রাখে এগুলো বৃষ্টি দিবার সাথে সাথে পানি জমে যায়। তো পানি জমে গেলে ওইখান থেকে ডেঙ্গু রোগ হইতে পারে। তো ডেঙ্গু রোগ ওইটা সব জায়গায় সরে যায়, যখন শরীরে যায় তারপরে মানুষের উপরে আক্রমণ হয়। তো মানুষ এটা থেকে সচেতন থাকার জন্য ওই টায়ারগুলোকে উল্টে রাখতে হবে। উল্টে রাখলে পানিগুলো যেগুলো জমে সেগুলো ফেলে দিয়ে গ্যারেজে যেগুলো থাকে লোকজন তাদের দ্বারা পানি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ওগুলো মানে কি সচেতন থাকতে হবে আমাদের, ডেঙ্গু যেন না হয়। একজন অভিভাবক হিসাবে আমার প্রধান দায়িত্ব শুধু আমার পরিবারের স্বাস্থ্যের যত্ন নেওয়া নয়, বরং আশেপাশের পরিবেশ পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা। কারণ শিশুদের সুস্থভাবে বড় হওয়ার জন্য পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্ষার সময় পানি জমে মশার প্রজনন বাড়ে, যা ডেঙ্গু বা ম্যালেরিয়া ছড়াতে পারে। তাই আমরা পরিবারের সবাই মিলে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিই। বৃষ্টি হলে অনেক সময় আমাদের বারান্দায়, রান্নাঘরের পেছনের অংশ বা দরজার পাশে পানি জমে যায়। যেসব জায়গা প্রথমেই নজরে রাখি, মূলত মগ বা বালতি দিয়ে পানি বের করি, বিশেষ করে কিছু নিচু জায়গা হলে। তারপর জার বা ফ্লোর ওয়াইপার দিয়ে পানি সরিয়ে নিই যাতে দ্রুত শুকিয়ে যায়। এরপর জীবাণুনাশক ডেটল বা স্যাভলন মিশিয়ে মুছি যাতে কোনো জীবাণু বা দুর্গন্ধ না থাকে। যেসব জায়গায় বারবার পানি জমে সেখানে নালা বা পানি বের হওয়ার পথ পরিষ্কার রাখি যাতে ভবিষ্যতে আর পানি না জমে। আমাদের বাগানে বা উঠোনে যেসব গাছ আছে সেসবের গোড়ায় বা আশেপাশে যদি গর্তে পানি জমে সেটা আমি খুব গুরুত্বের সঙ্গে দেখি, কারণ ওখানে মশা সবচেয়ে বেশি জন্মায়। মাটি বা বালি দিয়ে গর্ত ভরাট করে দিই, এতে করে সেই জায়গায় আর পানি জমে না। মাঝে মাঝে একটু ঢালু হলে মাটি বিছিয়ে দিই যাতে পানি স্বাভাবিকভাবে গড়িয়ে পড়ে। ফুলের টব বা গামলায় পানি জমে থাকলে তা উল্টে রাখি বা মাটি দিয়ে ভরে রাখি। কোথাও যদি
টিন, বোতল, নারকেলের খোসা পড়ে থাকে, সেগুলো ফেলে দিবা ডেকে রাখি, কারণ তাতে পানি জমে। আমার অভিজ্ঞতা বলেছে মাটি বা বালি ব্যবহার করলে সত্যিই পানি জমা বন্ধ হয়। তবে নিয়মিত নজরদারি খুবই জরুরি, কারণ একবার গর্ত ভরাট করলে দায়িত্ব শেষ হয়ে যায় না। আবার এগুলো বৃষ্টির পানিতে মাটি দেবে, পানি জমতে পারে। সন্তানদেরকে এই বিষয়ে সচেতন করি, ওদের বলি বৃষ্টির পরে কোথাও পানি দেখলে যেন আমাকে জানায়। এতে ওরা ছোট থেকে স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতা শিখে। পরিচ্ছন্নতা শুধু নিজের জন্য নয়, পুরো পরিবার, পুরো দেশের জন্য জরুরি। বৃষ্টির পরে জমে থাকা পানি যদি আমরা গুরুত্বের সঙ্গে না নিই, তাহলে আমাদের সন্তানরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমিও আমার পরিবারের সবাই মিলে সবসময় চেষ্টা করি আমাদের বাড়ি ও আশেপাশে পানি ও মশামুক্ত রাখতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা গ্যারেজে কাজ করি, নাম আলাউদ্দিন। আমরা সবাই চাই ডেঙ্গু থেকে বাঁচতে, সবাই একটু সচেতন থাকার একটু ভালো। আমাদের এখানে টায়ার বা প্লাস্টিক আমরা ফেলি, ওগুলো ফেলবো না, ওগুলো ডাস্টবিনে ফেলবো। ওগুলো তো এখানে ফেললে তো ডেঙ্গু হয়, আপনার ডেঙ্গু উৎপাদিত হয় এখান থেকে। আমরা ওগুলো আর করবো না, এটা মেনে চল। আর আমরা টায়ার ফেলি যে ওইখানে যদি পানি জমে, এগুলো আমরা পরিষ্কার করব আর পরিবেশ বাঁচাবো। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান কেবল শিক্ষার স্থান নয়, এটি শিশুদের নিরাপদভাবে বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পরিসর। তাই স্কুলের শ্রেণীকক্ষ ও পরীক্ষা কেন্দ্রসমূহকে মশামুক্ত এবং করোনামুক্ত রাখা একটি অত্যন্ত জরুরি ও দায়িত্বশীল কাজ বলে আমি মনে করি। প্রথমে আসুক, অবহেলা যেখানে থাকে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে। স্কুলের আশেপাশে যদি পানি জমে থাকে, অপরিষ্কার ডাস্টবিন বা লতা গুল্মময় কোনো স্থান অথবা ফুলের টব থাকে, তাহলে সেখানে মশার জন্ম নেওয়াটা স্বাভাবিক। মশা যেমন ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়ায়, তেমনি করোনা ভাইরাসও ছড়ায় যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলি। তাই আমাদের কিছু করণীয় মেনে চলা উচিত, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রতিদিন স্কুল শুরুর আগেও পরে ক্লাসরুম, করিডোর বা টয়লেট ভালোভাবে পরিষ্কার করতে হবে। স্কুলের মেঝে মোছার জন্য জীবাণুনাশক পানি ব্যবহার করতে হবে। টেবিল, চেয়ার, দরজার হাতল, সুইচবোর্ড এসব জিনিসে জীবাণুসমূহ সহজেই বাসা বাঁধে, তাই নিয়মিত জীবাণুনাশক দিয়ে এ সমস্তগুলি পরিষ্কার করতে হবে। যেখানে পানি জমে থাকে সেই পানি অপসারণ করতে হবে, যেমন স্কুলের আঙ্গিনায় বা আশেপাশে কোনো নিচু এলাকায় পানি জমে থাকে বা টবের মধ্যে পানি জমে থাকে, সেগুলি কোথায় তা নিশ্চিত করতে হবে। বালতি, ড্রাম, ফুলের টব, কনস্ট্রাকশনের কিছু এরিয়া সবখানে নজর দিতে হবে যেন মশার প্রজননের সুযোগ না পায়। মাঝে মধ্যে নিয়মিতভাবে স্কুলে এবং বিশেষত পরীক্ষা কেন্দ্রগুলোতে আগে মশার স্প্রে বা ধোঁয়া দেওয়া উচিত। স্থানীয় প্রশাসনের সহায়তায় ফগিং মেশিনের মাধ্যমে স্প্রে বা ধোঁয়া দেওয়ার ব্যবস্থা করা যায়। প্রয়োজনে জানালায় জাল লাগানো যেতে পারে। কেউ কেউ মশা তাড়ানোর জন্য ইলেকট্রনিক ডিভাইস বা প্রাকৃতিক রিপেলেন্টও ব্যবহার করতে পারেন। ক্লাসরুমে ভালোভাবে যেন বায়ু চলাচল করতে পারে সে ব্যবস্থা করতে হবে, কারণ অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশ মশার জন্য অনুকূল। করোনার জীবাণু নাশেও স্বাস্থ্যবিধি পালন করতে হবে। শিক্ষার্থীদের মাস্ক পরতে উৎসাহিত করতে হবে। পরীক্ষার আগেও পরে জীবাণুনাশক দিয়ে পুরো কেন্দ্রে পরিষ্কার করতে হবে। প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবানের পানি দিয়ে হাতে ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং টেম্পারেচার চেক করার ব্যবস্থাও স্কুলে থাকা উচিত। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা এবং পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝানো, তারা যেন তাদের ব্যবহৃত কাপড় চোপড় পরিষ্কার রাখে, ব্যবহার শেষে নির্দিষ্ট জায়গায় যেন তারা সেগুলি রেখে দেয়। অভিভাবক এবং এসএমসির সহযোগিতা নিয়ে স্কুলের শিক্ষক বা
কর্তৃপক্ষ নয়, শুধু অভিভাবক ও ম্যানেজমেন্ট কমিটি সক্রিয় অংশগ্রহণ এক্ষেত্রে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় বলে মনে করি। সকলে মিলে সচেতন হলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করি। সর্বোপরি বলা যায়, আমরা যদি সবাই মিলে দায়িত্বশীল হই, সচেতন হই, তবে নিশ্চয় আমাদের স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলো মশামুক্ত ও করোনামুক্ত রাখতে পারবো। মনে রাখতে হবে, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই ভূত ছড়িয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের মাঝেও। আসসালামু আলাইকুম, আমার নাম বেলাল উদ্দিন। আমি কসবা পৌরসভা একজন ব্যবসায়ী। আপনারা জানেন, সারা বাংলাদেশে ডেঙ্গু মশার লার্ভার বিস্তার হচ্ছে এবং যেখানে ফুলের টব, চায়ের কাপ, বিভিন্ন ময়লা আবর্জনা যেখানে জমা থাকে সেখানে জমে মশার লার্ভার বিস্তার ঘটে। ওইখান থেকে বিভিন্ন ডেঙ্গু মশা উৎপন্ন হয় এবং আশেপাশে সব দিকে ছড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত আমাদের আশেপাশের দোকানে অথবা সামনে যেখানে আমরা ফুলের টব, চায়ের কাপ অথবা ময়লা আবর্জনা থেকে তা পরিষ্কার করে লার্ভার বিস্তার থেকে দূরে থাকার জন্য এবং আশেপাশে সবাইকে সচেতনমূলক জানানোর জন্য এটা আমার আহ্বান থাকবে। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন, মশা যেমন নিঃশব্দে কামড়ায়, তেমনি প্রাণও কেড়ে নিতে পারে। যদি 4 থেকে 5 জন কিশোর কিশোরী মিলে দল বেঁধে পাড়ায় গিয়ে মানুষকে নিয়ে চারপাশটা পরিষ্কার করত, তাহলে ডেঙ্গু জ্বর এইভাবে ছড়িয়ে পড়তো না। এখন মনে হয় শুধু বৃষ্টি না, বৃষ্টির পরে ভয় আসে মশার ও অন্যান্য রোগবালাইয়ের। এখন শুনবো শিশু ও কিশোর কিশোরীদের কাছে তাদের মতামত। আমি একজন কিশোর হিসেবে স্কুলে প্রতিদিন যাই এবং বর্ষাকালে বা আষাঢ় শ্রাবণে স্কুলে গিয়ে সবচেয়ে বিরক্তিকর জিনিস যেটা মনে হয় সেটা হলো মশা। বসে থাকতে পারি না ঠিকমতো, হাত পা কামড়ে দেয়। আবার পরীক্ষার সময়ও ঠিকমতো মনোযোগ দেওয়া যায় না। তাই আমি নিজে থেকেই ভাবি, মশা তাড়ানোর জন্য প্রাকৃতিক উপায়গুলো স্কুলে ব্যবহার করা গেলে খুব ভালো হতো। আমার দৃষ্টিতে নিমপাতা, পুদিনা, গাঁদা ফুলের গাছ আর এরোসল ব্যবহার করে সহজেই স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলোকে মশামুক্ত করা যেতে পারে। কিভাবে তা করা যায় নিচে বলছি। নিমপাতার ব্যবহার। নিমপাতার গন্ধ মশা সহ্য করতে পারে না। আমরা চাইলে প্রতিটি ক্লাসরুমের কোনায় এক মুঠো শুকনো নিমপাতা রেখে দিতে পারি। আবার কেউ চাইলে নিমপাতা সেদ্ধ করে সেই পানিটা স্প্রে বোতলে ভরে ক্লাসে ছিটিয়ে দিতে পারি। এতে পরিবেশও প্রাকৃতিক থাকবে আর মশাও পালাবে। পুদিনা গাছের গন্ধ। পুদিনার পাতা গন্ধে খুব সতেজ এবং তাজা লাগে, কিন্তু মশারা সেটা সহ্য করতে পারে না। আমি যদি স্কুলে একটু জায়গায় গাছ লাগানোর সুযোগ পাই, তাহলে পুদিনার টব রাখা উচিত। জানালার ধারে বা বারান্দায় রাখলে অনেক উপকার হবে। গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি এর গন্ধ মশা তাড়াতে সাহায্য করে। আমার মতে স্কুলে যেখানে খোলা জায়গা আছে সেখানকার বাগানে গাঁদার গাছ লাগানো যেতে পারে। এমনকি ছোট ছোট টবে গাঁদার ফুল এনে ক্লাসরুমের জানালার ধারে রাখলেও মশা কমে যায়। এরোসল স্প্রে। পরীক্ষার আগে বা প্রতিদিন সকালে যদি স্কুল কর্তৃপক্ষ এরোসল স্প্রে করে, তাহলে দ্রুত মশা দূর হয়। তবে স্প্রে করার সময় দরজা জানালা একটু বন্ধ রেখে করা উচিত। তারপর কিছু সময় পরে খুলে দেওয়া যেতে পারে, যেন গন্ধে কেউ অসুস্থ না হয়। আমার মনে হয় যদি আমরা এই প্রাকৃতিক উপায়গুলো নিয়মিত স্কুলে ব্যবহার করি, তাহলে আর মশা কামড়ে বিরক্তি বা ভয় থাকবে না। পরীক্ষা দেওয়াও আরাম হবে। শিক্ষকরাও নিশ্চিন্তে ক্লাস নিতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো এসব প্রাকৃতিক এবং খরচ কম, আর আমরা ছাত্ররা নিজেরাও উদ্যোগ নিতে পারি। নিমপাতা এনে রাখা, পুদিনার গাছ আনা বা গাঁদা ফুল লাগানোর মতো সহজ কাজ করতে পারি। এতে আমাদের পরিবেশ সচেতনতা বাড়বে এবং স্কুলকে ভালোবেসে গড়ার মনোভাব তৈরি হবে। যেহেতু এখন বর্ষাকাল, কাজে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়ে মশার উপদ্রবও বেড়ে যাচ্ছে, আর সাথে ডেঙ্গু ম্যালেরিয়া তো বাড়ছেই। সেদিন কক্সবাজার সদর হাসপাতালের একজন ডাক্তারের প্রতিবেদনে দেখলাম যে ম্যালেরিয়া রোগীর সংখ্যা নাকি দিনকে দিন বাড়ছে। আসলে মশার যে উপদ্রব, এটা আমাদের এলাকায় তো নিত্যদিনের সমস্যাই। তবে এইটা যে শুধুই বিরক্তিকর তা নয়, তবে এটা এখন স্বাস্থ্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনি দেখবেন, শহরে তো বাড়ছে বটেই, গ্রামাঞ্চলে অনেক বেশি চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গুর উপদ্রব বেড়েই যাচ্ছে। কাজেই যখন বিষয়টি আসে যে আমাদের শিক্ষার্থী অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, তখন যদি এমন পদক্ষেপ গ্রহণ করা হয় যে শরীরের সকল অঙ্গ ঢেকে থাকবে এমন পোশাক পরার ক্ষেত্রে, আমি মনে করি এটা একটি গ্রহণযোগ্য পদক্ষেপ।
তবে আসলে না কিছু পদক্ষেপ গ্রহণ করে সেখানে কিছু ব্যবস্থাপনাও করা লাগে। এই যেমন ধরুন, আমরা যে সব অঙ্গ ঢেকে রাখার পোশাক পরিধান করার কথা বলছি, সেটা যদি পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড কিংবা আমাদের বিদ্যালয়ে একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হয় যে শিক্ষার্থীরা এমন আরামদায়ক পোশাক পরবে যা তাদের শরীরের সকল অঙ্গ ঢেকে রাখবে এবং এমন পোশাক পরতে পারবে যা তাদের আরামদায়ক অনুভব করাবে। কারণ একজন শিক্ষার্থীর পড়াশোনার যে পরিবেশ সেটা তার মানসিক এবং শারীরিক উভয়ের উপর নির্ভর করে। তবে কিছু গাইডলাইন আরও পরিষ্কার থাকা দরকার এই বিষয়ে যে পরীক্ষায় দেখা যায় পোশাক আশাক নিয়ে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেগুলো গাইডলাইনে যদি সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয় তবে আমি মনে করি আরও ভালো হয়। তাছাড়া আমরা আমাদের বিদ্যালয় কিংবা পরীক্ষার যে কেন্দ্রগুলো থাকে সেখানে আগে থেকে এই যে মশার উপদ্রব সেগুলো প্রতিরোধ করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। যেমন মশার স্প্রে থাকে কিংবা মশা দূর করতে নানা কেমিক্যাল থাকে। এই স্প্রে কেমিক্যালগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা মশার উপদ্রব কমাতে পারি। কাজে যে পদক্ষেপগুলো আমরা আগে থেকে নিতে পারি সেগুলো যদি আমরা আরেকটু গুরুতরভাবে নেই তবে আমি মনে করি এই গুরুতর বিষয়টা কিছুটা সহনশীল মাত্রায় আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শিক্ষকদের সচেতন থাকতে হবে যে একজন শিক্ষার্থী যখন এমন পোশাক পরে যা তার সর্বাঙ্গকে ঢেকে রাখে তখন সে সেটা তার স্বাস্থ্য সুরক্ষার জন্য করছে। আর আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ তার এমন একটা পরিবেশ দরকার যা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করাবে এবং যা তার ভয়ের কারণ হবে না। আর শিক্ষার্থীরা যখন সচেতন হয় তখন দেখবেন আমাদের আশেপাশের মানুষগুলো সচেতন হচ্ছে এবং তাদের থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই সচেতন হলে একটা জাতি হিসেবে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম ইশিকা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশাল এক জলকণা ঠিক ফুলের টবে পাশ ঘেঁষে পড়ে ঝাঁপ দিয়ে গেল, যেখানে সদ্য ফোটা গোলাপটি মাথা নিচু করে যেন বলতে চাইলো, তবে ফোটা গোলাপ ফুলকে মেরো না। বৃষ্টির ছাদে যাতে করে এক বোতল ব্লিচিং পাউডার, ঝাড়ু আর একটা পুরনো মগ নিয়ে গেলাম। প্রতিটি টবের নিচে জমে থাকা পানিগুলো ফেলে সেখানে ছিটিয়ে দিলাম ব্লিচিং পাউডার আর কেরোসিন তেল। ফুল গাছগুলো যেন একটু চমকে উঠলো। ফিসফিস করে বললাম, ভয় পেও না, এই গন্ধ ডেঙ্গুর জন্য, ফুলের জন্য নয়। স্কুলে গিয়ে চুপ পড়লো ভবনের পেছনের কর্নারে নিচে জমা পানিতে। ড্রেন থেকে পানি উপচে উঠে পুরনো বালতিতে জমা আছে। সাদা সাদা দাগ ভেসে উঠেছে পানির উপরে। কেউ কেউ ফিসফিস করে বলছে, দেখো পানিতে তো মশার লার্ভা আছে। কেউ গিয়ে পানি ফেলে দিতে আগ্রহী হলো না। আমি বালতিটা উল্টে রেখে ততক্ষণে বেঞ্চে ফিরে আসলাম। আমার দেখা সবচেয়ে ছোট যুদ্ধ ছিল পানি ভর্তি বালতিকে উল্টে দেওয়া, কিন্তু সেই ছোট কাজই হয়তো অনেকে প্রাণ বাঁচাতে পারে। স্কুলে এখন থেকে যদি জমা পানি পর্যবেক্ষণ ও মশার ডিম পাড়ার জায়গা নষ্ট করার কার্যক্রম শুরু করা যায় তবে ডেঙ্গু কারোর জন্য ভয় নিয়ে আসবে না। আমি চাই না স্কুলে আর কোনো জীবন হেরে যাক এডিস মশার কাছে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন ভক্স পপ। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব অতিবৃষ্টিতে ডেঙ্গুর ঝুঁকি নির্মূল। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। শ্রোতা বন্ধুরা, অতিবৃষ্টিতে ডেঙ্গুর ঝুঁকি বরং বেড়ে যেতে পারে, কারণ অতিবৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় পানি জমে, পাত্রে, গর্তে, ফুলের টবে, ছাদে, নির্মাণাধীন ভবনে পানি জমে থাকে, যা এডিস মশার প্রজননের জন্য আদর্শ স্থান হয়ে ওঠে। অতিবৃষ্টির পর যদি জমে থাকা পানি পরিষ্কার করা না হয়, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে, বাসাবাড়ির আশেপাশে পানি জমে থাকে, তাহলে এডিস মশার বিস্তার ঘটে এবং ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যায়। প্রতিকার: বৃষ্টির পর পানি জমতে না দেওয়া, নিয়মিত বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, মশা নিরোধক ব্যবস্থা গ্রহণ করা, ডেঙ্গু নিয়ন্ত্রণের সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে বড় প্রতিরক্ষা। প্রিয় শ্রোতা, এখন শুনুন বিশেষজ্ঞ পরামর্শ। প্রিয় শ্রোতা, এডিস মশা নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু জ্বর নির্মূল অসম্ভব। বিভিন্ন সূত্রে পাওয়া গিয়েছে এডিস মশা মারতে কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়েছে বিটিআই। এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করতে হবে।
প্রয়োজনে জমে থাকা পানিতে কেরোসিন বা ব্লিচিং পাউডার বা লবণ ছিটিয়ে দিন। এছাড়াও কাপড় ধোয়ার সাবান বা গুঁড়া সাবান 5 লিটার পানিতে গুলিয়ে সেই পানি মশার লার্ভা আছে এমন পাত্র অথবা গর্তের পানিতে মিশিয়ে দিয়ে দেখুন। এগুলো মশার লার্ভা ধ্বংসের জন্য কার্যকর কিনা তা পরীক্ষা করতে পারেন। এখন শুনব সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার বা ডেঙ্গু নির্মূল কার্যক্রমে যুক্ত বিশেষজ্ঞের পরামর্শ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি আবদুল্লাহ আবরার হাকিম ইনাম, এবং এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার শাহ ফাহিম আহমদ ফয়সাল, মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ, সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার। আমরা আপনার কাছে জানতে চাইব, কেন বৃষ্টির সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়? বৃষ্টির পর জমে থাকা পানিতে যেন এডিস মশার লার্ভা তৈরি হতে না পারে, তার জন্য উপরে বলা পদ্ধতিগুলো কাজ করতে পারে কিনা, এবং প্রতিরোধের মূল কৌশল হতে পারে পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়া। এই কাজগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে বলে আপনি মনে করেন? ডেঙ্গুর যে মশা অর্থাৎ এডিস মশা, এটা সাধারণত জমে থাকা পানিতে, পরিষ্কার পানিতে মূলত জন্মায়, যার কারণে আমরা দেখি যে বর্ষাকালে আমাদের আশেপাশে যে বিভিন্ন ফেলে দেওয়া ছোটখাটো জিনিস যেখানে পানি জমে থাকতে পারে, যেমন ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির টবের নিচের অংশ ইত্যাদি, যে কোনো জিনিস, ইভেন কি এমন কি চিপসের প্যাকেট ইত্যাদি বিভিন্ন জিনিসের মধ্যে এই বৃষ্টির যে পানি সেটি জমে থাকতে পারে, যেগুলো সাধারণত আমরা পরিষ্কার করি না বা পরিষ্কার করতে ভুলে যাই। এইসব জায়গায় ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে, যার কারণে দেখা যায় যে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। এডিস মশার লার্ভা যেন তৈরি হতে না পারে সেজন্য যেটি করতে হবে যে আমাদের আশেপাশে যেই সব পানি জমে থাকতে পারে এইসব জিনিসগুলো সবসময় পরিষ্কার করে রাখা, উল্টে দেওয়া এবং যথাযথ স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা। যেখানে যেখানে পানি জমার চান্স আছে এবং যেখানে খোলা থাকে এইসব জায়গাও সবসময় পরিষ্কার করে রাখা বা বন্ধ করে রাখা উচিত। যেমন একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি লম্বা সময়ের জন্য হয়তো 10-12 দিন যেটা বাসার বাইরে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাসার যদি হাই কমোড থাকে সেই কমোডটা কিন্তু ঢাকনা দিয়ে গেলে ভালো হয়, কারণ দেখা যাচ্ছে যে 10-12 দিনের জন্য সেখানে যে পানিটা জমে থাকে সেখানেও কিন্তু ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে যদি খোলা থাকে। ঠিক তেমনি ভাবে বাসায় যে পানির টব আছে, ফুলের টব আছে, যে ফুলের টবের মধ্যে যদি অতিরিক্ত পানি থাকে সেই পানিটা ফেলে দেওয়া, যেসব ময়লা আমরা ফেলে থাকি, যে অনেক সময় বাচ্চারা চিপস ইত্যাদি খেয়ে থাকে, সেই প্যাকেটগুলো বা ডাবের খোসা ইত্যাদি যথাযথ স্থানে ফেলা, এবং বাসার আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা যায় সেগুলো কমিউনিটি পর্যায়ে হলেও পরিষ্কার করার ব্যবস্থা করে। এই কাজগুলো করলে অন্ততপক্ষে কিছু হলেও এডিস মশার লার্ভা তৈরি না হওয়ার জন্য কাজ করা যায়। প্রতিরোধের জন্য যেই পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার যেই কাজগুলো, সেগুলো শুধুমাত্র কেবল স্থানীয় সরকার বিভাগ বা পৌরসভা বা যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে না থেকে ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক উদ্যোগ, পারিবারিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। প্রত্যেককেই কমিউনিটি পর্যায়ে এই কাজগুলো করতে হবে যেন আমাদের আশেপাশটা আমরা নিজেরাই পরিষ্কার রাখতে পারি, এবং ময়লা ফেলার ক্ষেত্রেও যেন সচেতন হই, এদিক ওদিক যেন ময়লা না ফেলি। সুতরাং সবাইকে সম্মিলিতভাবে নিয়েই মূলত প্রতিরোধের কাজ করতে হবে। প্রিয় শ্রোতা, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এবং আশেপাশে থাকা যে কোনো পাত্র, যেমন টায়ার, বালতি, ডাবের খোসা, টব ইত্যাদি থেকে পানি সরিয়ে ফেলতে হবে। যদি কোনো স্থানে পানি জমে থাকে তবে সেখানে বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। শ্রোতা বন্ধু, আপনারাও শুরু করুন এমন ছোট ছোট উদ্যোগ। সেই অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায়। পরীক্ষা কেন্দ্রে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন ক্ষেত্র বা জমে থাকা পানির স্থান ধ্বংস করতে হবে। পরীক্ষার আগে উপরে পরীক্ষা কেন্দ্রে জীবাণুমুক্তকরণ করতে হবে। বাথরুমে যদি পানি ধরে রাখার প্রয়োজন হয় তাহলে পানির পাত্রে সপ্তাহে অন্তত একবার ব্লিচিং পাউডার বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পানি ঢেকে রাখতে হবে। মশা তাড়ানোর জন্য লেবু 4 টুকরো করে কেটে কাটা অংশে শ্বাসের মধ্যে কয়েকটা লবঙ্গ গুজে রুমের কোনায় রাখা যেতে পারে, যাতে লবঙ্গের মাথাগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে। বর্ষায় পরিবেশ ক্লিন আপ সপ্তাহ পালন করা যেতে পারে। শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে। প্রিয় শ্রোতা, কক্সবাজার আমাদের নগরী, যত্ন নেব না কেন স্কুলের ক্লাবে ডেঙ্গু নির্মূল কাজ শুরু করতে হবে। মশার জন্মস্থল বন্ধ করা, বাড়ির আশেপাশে গাছের গর্ত বা কাটা বাঁশের গোড়া মাটি দিয়ে বন্ধ করা, নিজেদের বাড়ি
স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদেরই এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, জুন মাসে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কক্সবাজার স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলোতে ডেঙ্গু প্রতিরোধে নিতে হবে প্রস্তুতি। পাশাপাশি করোনার ঝুঁকি কমাতে প্রত্যেক পরীক্ষা কেন্দ্র জীবাণুমুক্ত করতে হবে। শিক্ষার্থীদের মাস্ক পরে, ফুলহাতা পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসলে ভালো। শুধু পড়াশোনার কথা ভাবলে হবে না, এখন স্বাস্থ্যও সুরক্ষিত রাখতে হবে। স্কুলগুলোতে যদি সাপ্তাহিক ভিত্তিতে মশা ও পানি জমার জায়গাগুলো পরিচ্ছন্ন রাখে, তবে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, 2025 সালের জুনের দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যদি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জুন মাসেই একটি বিশেষ পরিদর্শন টিম কিশোর কিশোরীদের সম্পৃক্ত করে মাঠে নামানো যায়, তাহলে পরীক্ষা কেন্দ্রগুলো মশামুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হতে পারে। রামু, মহেশখালী, উখিয়া, টেকনাফ সহ সকল উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষক শিক্ষার্থী একসাথে কাজ করতে হবে। যে কোনো ক্লাস এবং পরীক্ষার পরিবেশ হয় নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। সুপ্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব অতিবৃষ্টিতে ডেঙ্গুর ঝুঁকি নির্মূল বিষয় নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।